ন্যাড়া ছাদের গপ্পতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য মুন্সী প্রেমচাঁদের লেখা গল্প সদ্গতি। মুন্সী প্রেমচাঁদ, যার জন্ম 1880 সালের 31শে জুলাই, উর্দু ও হিন্দি সাহিত্যের স্বনামধন্য কথাশিল্পী মুন্সী প্রেমচাঁদ। তাকে জীবনদায়ী সাহিত্যিক বলা হয়। হিন্দি সাহিত্যে উপন্যাস সম্রাট হিসেবে খ্যাত প্রেমচাঁদকে আধুনিক হিন্দি সাহিত্যের জনক বলেও অভিহিত করা হয়। বাংলা সাহিত্যের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাথে তুলনা করে তাকে হিন্দি সাহিত্যের বঙ্কিম বলা হয়। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলি বলতে বরদান, প্রতিজ্ঞা, সেবাসদন, নির্মলা, রঙ্গভূমি, প্রেমাশ্রম ইত্যাদি। তার মৃত্যু ঘটে 1936 সালের 8ই অক্টোবর। আজ ন্যাড়া ছাদের গপ্পে শুনবেন তারই লেখা গল্প সদ্গতি। মুখ্য ভূমিকায় দুঃখী চামার, চামারানী, পণ্ডিতজি, পণ্ডিত পত্নী এবং গণ্ড। গল্প পাঠে সব্যসাচী চৌধুরী। দুঃখী চামারের ভূমিকায় রূপম সিংহ। গল্পের সূত্রধার আমি সৌম্য। শুরু হচ্ছে আজকের গল্প মুন্সী প্রেমচাঁদের লেখা সদ্গতি। দুঃখী চামার বাড়ির দরজায় ঝাড়ু দিচ্ছিল আর তার স্ত্রী ঝুরিয়া গোবর দিয়ে খড় লেপছিল। দুজনের যার যার কাজ শেষ হলে চামারনি বলল, শুনো না, তুমি গিয়ে পণ্ডিত বাবাকে একটু বইলে এসো না, বইলে আবার কোথাও চলে না যান। দুঃখী বলল, হ্যাঁ যেছি, তবে উনি কিসের উপর বসবেন সেটা ভেবে দেখেছিস তো? ওর থেকে একটা খাইটিয়া কি পাওয়া যাবে না? মুখের বউয়ের কাছ থেকে চেয়ে আনবো। তুই মাঝে মাঝে এমন কথা বলিস, গা জ্বলে যায়। ঠাকুরনরা আমাকে খাটিয়ে দেবে? ঘর থেকে তো আগুনটা বের করে না, খাটিয়ে দেবে। কুয়ার কাছে গিয়ে এক ঘটি জল চাইলে পাওয়া যাবে না? ভালো বলেছিস, খাটিয়ে দেবে। নে আমার খাটটি এখানে ধুইয়ে রেখে দে, গরমের দিন উনি আস্তে আস্তে শুকিয়ে যাবে। উনি আমাদের খাইটিয়ায় বসবেনই না। দেখো না কত আচার বিচার মেনে চলেন। দুঃখী কিছুটা চিন্তিতভাবে বলল, এটাও একটা কথা। মহুয়া গাছের পাতা ছিঁড়ে একটা পাত্তর করে নিলেই হয়ে যাবে। এরকম মহুয়ার পাত্রে বড় বড় লোকেরা খাবার খান। মহুয়ার পাতা পবিত্র। দে একটা লাঠি দে, পাত্তা বেড়ে আনি। ও পাত্তর আমি বানিয়ে নেব, তুমি যাও। তবে একটা কথা, পণ্ডিত বাবাকে একটা সিদ্ধাও তো দিতে হবে। আমাদের থাইলেতে রাখবো। খবরদার কাজ করবি না, তাহলে সিদ্ধাও যাবে, থালারও 12টা বাজবে। বাবা থালা ছুঁড়ে ফেলে দেবেন। খুব তাড়াতাড়ি ওর মাথা গরম হয়ে যায়। মাথা গরম হলে স্ত্রীকে পর্যন্ত ছাড়েন না। ছেলেকে একবার এত পিটিয়েছিলেন যে সে ভাঙা হাত নিয়ে চলাফেরা করছে। মহুয়ার পাত্রে সিদ্ধাও দিবি, বুঝলে? তবে তুই ছুবি না। ঝুড়িগন্ডের মেয়েকে দিয়ে মুদির দোকান থেকে সব জিনিস কিনে আনবি। সিধা যেন পুরো সিধা হয়। সের খানেক আটটা, আধা সের চাল, পোয়া খানেক ডাল, আধা পোয়া ঘি, লবণ, হলুদ আর পাত্রের এক ধারে 4 আনা পয়সা রেখে দেবি। গন্ডের মেয়েকে না পেলে ওই যে ভাজাভুজি করে তাকে হাতে পায়ে ধরে নিয়ে যাবি। তুই কিছু ছুবি না, তাহলে অশান্তি হয়ে যাবে। এই সব কথা বুঝিয়ে দিয়ে দুঃখী লাঠি হাতে নিয়ে ঘাসের বেশ বড় একটা বোঝা তুলে পণ্ডিতজির কাছে তার প্রার্থনা জানাতে চলল। খালি হাতে পণ্ডিতজির কাছে সে যায় কেমন করে? আর ভেট দেবার মতন ঘাস ছাড়া আর কি বা ছিল তার? খালি হাতে দেখলে দূর থেকেই তো বাবাজি তাকে গালমন্দ করবেন।
পণ্ডিত ঘাসিরাম ছিলেন ঈশ্বরের পরম ভক্ত। ভোরে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই ঈশ্বরের উপাসনায় তিনি লেগে পড়তেন। মুখ হাত ধুতে 8টা বাজত, তখন শুরু হতো আসল পুজো। এই পুজোর প্রথম অংশ ছিল ভাং তৈরি করা। তারপর আধ ঘন্টা ধরে তিনি চন্দন পিষতেন। তারপর আয়নার সামনে বসে একটা কাঠির সাহায্যে তিলক লাগাতেন। চন্দনের 2টি রেখার মাঝখানে কুমকুমের লাল টিপ আঁকা হতো। তারপর বুকের ওপর, হাতের উপর আঁকা হতো চন্দনের গোল গোল মুদ্রা। এসবের পর ঠাকুরের মূর্তি বের করে তাকে তিনি স্নান করাতেন, তাতে চন্দন লাগাতেন, তার উপর ফুল দিতেন, ঘণ্টা বাজিয়ে তাকে আরতি করতেন। 10টা বাজতে বাজতে উনি পুজো সেরে উঠতেন ও ভাং ছেনে বেরিয়ে আসতেন। এরই মধ্যে 2-4 জন যজমানও এসে অপেক্ষা করতেন। ঈশ্বর উপাসনার তাৎক্ষণিক ফলও তারা পেয়ে যেতেন। আজ পুজোর ঘর থেকে বেরিয়ে অমনি দেখেন দুঃখী চামার ঘাসের এক বিশাল বোঝা নিয়ে বসে আছে। তাকে দেখেই দুঃখী উঠে দাঁড়িয়ে পড়ল, আর তারপর তাকে সাষ্টাঙ্গে প্রণাম করে হাত জোর করে দাঁড়ালো। পণ্ডিতজির তেজস্বী মূর্তি দেখে যেন তার মন শ্রদ্ধায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল। কি দিব্য মূর্তি! ছোট গোলগাল মানুষটি, চকচকে টাক, ভরা গাল, ব্রহ্মতেজে প্রদীপ্ত চোখ। কুমকুম আর চন্দন পণ্ডিতজিকে দেবতাদের দীপ্তি প্রদান করেছিল। দুঃখীকে দেখে শ্রীমুখে পণ্ডিতজি বললেন, কিরে দুঃখিয়া, আজ কি মনে করে? দুঃখী মস্তক অবনত করে বলল, মেয়ের শাদি হবে মহারাজ, দিন তারিখ সব বিচার করে দিতে হবে, কখন আপনার সময় হবে? পণ্ডিত ঘাসিরাম বললেন, এখন আমার সময় হবে না, তবে ওই সন্ধ্যের দিকে যেতে পারি। দুঃখী বলল, না মহারাজ, দয়া করে যদি একটু আগে যান, সব জিনিসপত্র ঠিক করে এসেছি, এই ঘাস কোথায় রাখবো? ঘাসিরাম তখন বললেন, যাই গরুটার সামনে রেখে দে, আর ওই ঝাড়ুটা নিয়ে দরজার সামনেটা সাফ করে দে তো। এই বৈঠকখানাও তো কতদিন লেপা হয় না। এক কাজ কর, ওই কাজ হয়ে গেলে গোবর দিয়ে বৈঠকখানাটাও লেপে দিবি। আমি ততক্ষণে ভোজনটা সেরে নিই, তারপর একটু বিশ্রাম নিয়ে রওনা হওয়া যাবে। ও হ্যাঁ, কি কি যেন নাম তোর? হ্যাঁ দুঃখী, এই কাঠটাও ছিঁড়ে দিবি। ও বাবা, আবার তো গোলাবাড়ির ওখানে ভুসি পড়ে আছে। এই শোন, এই ওগুলোকে তুলে নিয়ে গোয়াল ঘরে রেখে দিয়ে যা। আচ্ছা মহারাজ, আচ্ছা। দুঃখী সঙ্গে সঙ্গে হুকুম তামিল করতে লেগে গেল। দরজার সামনেটা ঝাড়ু দিয়ে দিল, বৈঠকখানা গোবর দিয়ে লেপে ফেলল। ততক্ষণে 12টা বেজে গেছে। পণ্ডিতজি ভোজন করতে চলে গিয়েছিলেন। এদিকে দুঃখী সকাল থেকে কিছুই খায়নি, তারও খুব খিদে পেয়েছিল। কিন্তু এখানে খাবার তো কোনো ব্যবস্থা ছিল না, আর তার বাড়িও ছিল মাইলখানেক দূর। সেখানে খেতে চলে গেলে পণ্ডিতজি বিরক্ত হবেন। বেচারা খিদে চেপে রেখে কাঠ চিরতে শুরু করে দিল। কাঠটার একটা মোটা গাঁট ছিল, তার উপর এর আগে অনেক ভক্ত তাদের শক্তির প্রকাশ দেখিয়ে গিয়েছিল, কিন্তু সেই কাঠ যেন সব কিছু মোকাবিলা করবার জন্যই তৈরি হয়েছে। দুঃখী ঘাস কেটে বাজারে নিয়ে বিক্রি করত। কাঠ ছেঁড়ার অভ্যেস তার ছিল না। তার খুরপির সামনে ঘাস মাথা নুইয়ে দিত ঠিকই, কিন্তু এখানে অনেক চেষ্টা সত্ত্বেও সমস্ত শক্তি দিয়ে ধরা কুরুল সেই গাঁটের ওপর কিছুতেই পড়ছিল না। কুরুল উল্টে যেতে লাগলো। ঘেমে সে নেয়ে উঠল, হাঁপাতে হাঁপাতে বসে পড়ে। আবার সে উঠে দাঁড়ায়। হাত তুলতে গিয়ে সে আর তুলতে পারল না। তার পা কাঁপতে লাগলো, কোমরও সোজা করতে পারছিল না সে। দুঃখীর চোখে অন্ধকার নেমে এলো, তার মাথা ঘুরতে লাগলো। সে চোখে সর্ষে ফুল দেখতে পেল, তবু সে তার কাজ করে যেতে থাকলো। যদি এক ছিলিম তামাক খেতে পারত, তাহলে হয়তো কিছুটা জোর পাওয়া যেত। সে ভাবল, এখানে কলকে তামাক এসব সে পাবে কোথায়? ব্রাহ্মণের বাড়ি, ব্রাহ্মণরা আমাদের নিজ জাতির লোকেদের মতন তামাকও খায় না। হঠাৎ তার মনে পড়ল, গ্রামে এক ঘর গুণ তো বাস করে, তার ওখানে গেলে কলকে তামাক তো পাওয়া যেতে পারে।
দুঃখী দ্রুত দৌড়ে তার বাড়ি গেল। যাই হোক, তার পরিশ্রম ব্যর্থ হলো না। সে তাকে তামাক ও কোলকে দুই দিল, তবে সেখানে আগুন ছিল না। দুঃখী বলল, আগুনের চিন্তা করতে হবে না ভাই, আমি যেছি পণ্ডিতজির বাড়ি থেকে চেয়ে নেবো, ওখানে তো এখনো রান্না হয়েছে। এই কথা শুনে দুঃখী তামাক আর কোলকে নিয়ে চলে এসে পণ্ডিতজির বাড়ির দাওয়ায় দাঁড়িয়ে বলল, মালিক, একটু যদি আগুন দেন তবে তামাক খেতে পারি। পণ্ডিতজি ভোজনে রত ছিলেন। পণ্ডিত পত্নী জিজ্ঞাসা করলেন, এ কে আগুন চাইছে? ঘাসিরাম বললেন, আরে ওই শালা দুঃখী আছে আমার, বলেছিলাম কিছু লকড়ি চিড়ে দিতে। আগুন তো রয়েছে তোমার কাছে, দিয়ে দাও না। পণ্ডিত পত্নী ভ্রুকুটি করে বললেন, তুমি তো পুঁতিপত্রের জালে জড়িয়ে ধর্মকর্ম কোনো কিছুরই আর খেয়াল রাখছো না। চামার হোক, ধোপা হোক, বেয়াদ হোক, মুখ তুলে ঘরে এসে ঢুকছে। হিন্দুর বাড়ি তো না সরাইখানা হয়ে গেছে। বলে দাও দাওয়া থেকে চলে যা, নয়তো জ্বলন্ত চালা দিয়ে মুখ ঝলসে দেব। আগুন চাইতে এসেছি। ঘাসিরাম তার স্ত্রীকে বুঝিয়ে বললেন, ভিতরে এসেছে তো কি হয়েছে? তোমার তো কোনো জিনিস ছোঁয়নি, মাটি পবিত্র। আরে বাবা, একটু আগুন দিয়ে দাও না। আরে আমাদেরই কাজ তো করে দিচ্ছে, কোনো কাজ চেরার লোককে দিয়ে কাজ করালে এতক্ষণে চারানা নিয়ে নিত। পণ্ডিত পত্নী গর্জে উঠে বললেন, ও ঘরের মধ্যে এলো কেন? পণ্ডিত হার স্বীকার করে বললেন, বেটার কপাল খারাপ তাই। পণ্ডিত পত্নী তখন বললেন, ঠিক আছে ঠিক আছে, এবারের মতো আগুন দিয়ে দিচ্ছি। তবে আবার যদি কেউ এভাবে ঘরে এসে ঢোকে তবে তার মুখই জ্বালিয়ে দেব। এই সব কথার টুকরো দুঃখীর কানে প্রবেশ করছিল। সে মনে মনে পস্তাতে লাগলো। না গেলাম, সত্যি তো বুঝেছেন, বামুনের ঘরে চামার কি করে আছে? বড় পবিত্র হয় সব লোক, তাই তো সংসারে এদের এত আদর, তাই তো এত সম্মান। আমাদের মতো চামার তো নয়। এই গ্রামে থেকে বুড়ো হলাম, অথচ এই কথাটা আমার মাথায় এলো না। এই জন্য পণ্ডিত পত্নী যখন আগুন নিয়ে বেরোলেন, দুঃখীর মনে হলো স্বর্গের দেবী বর দিতে এসেছেন। হাত জোর করে সে মাটিতে মাথা ঠেকিয়ে বলল, পণ্ডিত মা, বাড়ির ভেতরে ঢুকে পড়ে আমি অত্যন্ত অন্যায় করেছি। তা চামারের আক্কেল তো, এত মূর্খ না হইলে লাথি খেতে হবে কেন? পণ্ডিত পত্নী চিমটে দিয়ে ধরে আগুন নিয়ে এসেছিলেন। হাত পাঁচেক দূরে দাঁড়িয়ে ঘোমটার আড়াল থেকে তিনি দুঃখীর দিকে আগুন দিলেন ছুঁড়ে। আগুনের একটা বড় ফুলকি দুঃখীর মাথায় গিয়ে পড়ল। তাড়াতাড়ি পিছিয়ে গিয়ে সে মাথা ঝাঁকাতে লাগল। তার মন বলল, এক পবিত্র ব্রাহ্মণের ঘর অপবিত্র করবার এই হলো ফল। ভগবান কত তাড়াতাড়ি তাকে শাস্তি দিয়ে দিলেন। এই জন্যই তো সবাই ব্রাহ্মণদের ভয় করে। আর সকলের টাকা মারা যেতে পারে, ব্রাহ্মণদের টাকা কেউ মারুক তো দেখি। সর্বনাশ হয়ে যাবে তাদের, গা খসে খসে পড়তে শুরু করবে। বাইরে এসে তামাক খেয়ে দুঃখী কুরুল নিয়ে কাজে লেগে পড়ল আবার। খটখট আওয়াজ উঠতে লাগলো। দুঃখীর মাথায় আগুন পড়েছিল বলে তার ওপর পণ্ডিত পত্নীর কিছুটা দয়ার সঞ্চার হলো। পণ্ডিতজি ভোজন সেরে উঠলে তিনি বললেন, এই চামারটা তো তখন থেকে কাজ করছে, কিছু খেতে দিয়ে দিই। পণ্ডিতজি এই প্রস্তাব ব্যবহারিক দিক থেকে বিচার করে বললেন, শোনো, বলছি রুটি আছে? পণ্ডিত পত্নী বললেন, 2-4টে আছে, বেঁচে যাবে। ঘাসিরাম তখন বললেন, 2-4টে রুটিতে কি হবে? ও তো চামার, অন্তত শেরখানে কাটা তো টেনেই নেবে। পণ্ডিত পত্নী কানে হাত রেখে বললেন, আরে বাপরে, শেরখানেক? তাহলে থাকবে। পণ্ডিতজি এবার খুব আস্থার সঙ্গে বললেন, আরে বাবা, ওই ভুসি টুসি কিছু থাকলে আটার সঙ্গে মিশিয়ে একটু দলা বানিয়ে দাও না, শালার পেট ভরে যাবে। আরে শোনো, ওই পাতলা রুটিতে এইসব নিচু জাতের লোকের পেট ভরে না কখনো, এদের জোয়ারের মোটা রুটি দরকার। পণ্ডিত পত্নী বললেন, এ রেখে দাও তো, এই রোদে কে মরতে যাবে? দুঃখী তামাক খেয়ে আবার কুরুল ধরল। দম নেওয়ায় হাতেও তার জোর এসেছিল। প্রায় আধ ঘন্টা ধরে সে আবার কুরুল চালালো। তারপর আবার দম ফুরিয়ে গেলে মাথায় হাত দিয়ে সেখানেই সে বসে পড়ল।
এরই মধ্যে গন্ড এসে হাজির হলো সেখানে। সে বলল, আরে এ বুড়ো দাদা, আরে কেন জান দিয়ে দিচ্ছ? তোমার কোপে এ গাঁট কাটবে না, মিচি মিচি তুমি হয়রান হচ্ছ। দুঃখী মাথার ঘাম মুছে নিয়ে বলল, এখনো এক গাড়ি ভুসি আনতে হবে ভাই। গন্ড বলে, তো কিছু খেতে দিয়েছে না খালি কাজই করাচ্ছে? গিয়ে খাবার চাইছো না কেন? হ্যাঁ? দুঃখী বলল, কি যে বলো না চিকুরি, বামনের রুটি আমার হজম হবে? আরে হবে হবে, ঠিকই হজম হবে, আগে পাও তবে তো। ভোজন শেষ করে এখন গোপে তা দিয়ে শুয়ে আছে। এদিকে তোমাকে লকড়ি চিড়ে দিতে হুকুম দিয়েই খালাস। আর জমিদাররা তাও কিছু খেতে দেয়, হাকিমরাও বেগার খাটালে কিছু না কিছু তো দেয়। আর এই লোক তাদের চোখ বড় হয়ে গেল, তবু একে বলে ধর্মাত্মা। আস্তে আস্তে বলো ভাই, কেউ শুনে ফেললে বিপদ হবে। আরে রাখো তো, বিপদ হয়ে যাবে। এই কথা বলে দুঃখী আবার কুরুল নিয়ে কোপাতে শুরু করল। দুঃখীকে দেখে চিখুরির মায়া হলো। সে এসে দুঃখীর হাত থেকে কুরুলটা ছিনিয়ে নিয়ে আধ ঘন্টা ধরে খুব জোরে জোরে কোপ চালালো। তবু সেই গাঁটে এতটুকু চিড় ধরল না। তখন সে কুরুল ফেলে দিয়ে বলল, তোমার কোপে এ গাঁট কাটবে না, মাঝখান থেকে তোমার পেরানটা যাবে। এই কথা বলে সে চলে গেল। আমি চলি। দুঃখী চিন্তা করতে লাগলো, পণ্ডিত বাবা এই গাঁট কোথায় ফেলে রেখেছিলেন যে কাটছে না? কোনো চির পর্যন্ত ধরছে না। আমি আর কতক্ষণে কাট কাটতে থাকবো? বাড়িতে এখনো কত কাজ পড়ে। আমাদের মতো লোকেদের বাড়িতে একটা না একটা কিছু লেগেই আছে, এদের আর কি চিন্তা। এখন গিয়ে বরং ভুসিটা তুলে নিয়ে আসি, বলে দেবো বাবা আজ তো কাট কাটতে পারলাম না, কাল এসে চিড়ে দেব। দুঃখী ঝোড়া তুলে নিয়ে ভুসি আনতে গেল। যদি খুব চেপে চেপে ঝোড়া ভরতে পারত তাহলে হয়তো তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যেত, কিন্তু তাহলে ঝোড়া মাথায় তুলে দেবে কে? ঠেসে ভর্তি করা ঝোড়া তার একার পক্ষে তোলা সম্ভব ছিল না, তাই সে অল্প অল্প করে আনতে লাগল। 4টে নাগাদ ভুসি আনা শেষ হলো। পণ্ডিতজিরও ঘুম তখন ভাঙল। মুখ হাত ধুয়ে পান খেয়ে তিনি বাইরে এসে দেখেন ঝোড়ায় মাথা রেখে দুঃখী ঘুমিয়ে আছে। খুব জোরে তিনি বললেন, কিরে দুখিয়া, তুই ঘুমিয়ে আছিস? না না বাবা, করে দিছে। কাঠ তো এখনো যেমন ছিল তেমনই পড়ে আছে রে। আচ্ছা বাবা, তুই কেন এত দেরি করছিস বলতো? এক মুঠো ভুসি আনতেই তো একেবারে সন্ধ্যা করে ফেললি, তারপর আবার ঘুমিয়ে আছিস? ওঠ, নে কুড়ুল নে, কাঠটা কাট বলছি। তোর দ্বারা এটুকু কাঠই চেরা হলো না, তাহলে তোর মেয়ের দিনও কিন্তু সেরকমই হবে, আমি বলে রাখছি। তখন আমাকে দোষ দিতে পারবি না। এই জন্যই বলে ছোট লোকেদের ঘরে খাওয়া থাকলে তাদের চাল চলনই বদলে যায়। না 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 পণ্ডিত বাবা, আমি করে দিচ্ছি, এখনই করে দিচ্ছি। দুঃখী আবার কুড়ুল তুলল। যেসব কথা আগে থেকে সে ভেবে রেখেছিল তা সে সব ভুলে গেল। তার পেট আর পিঠ এক হয়ে গিয়েছিল। সকালে মুখে কিছু দিতে পারেনি, সময়ই পায়নি। উঠে দাঁড়াতেই কষ্ট হচ্ছিল তার, সাহস হচ্ছিল না, তবু মনকে প্রবোধ দিয়ে সে উঠে দাঁড়ালো। পণ্ডিত মানুষ, যদি দিনক্ষণ সঠিক বিচার না করে দেন তাহলে যে সর্বনাশ হয়ে যাবে। সেই জন্যই তো সংসারে এদের এত সম্মান। দিনক্ষণেরই তো সব খেলা, যাকে খুশি পণ্ডিত মশাই সর্বনাশ করে দিতে পারেন। পণ্ডিতজি সেই কাঠের কাছে এসে দাঁড়িয়ে উৎসাহ দিতে শুরু করলেন। হ্যাঁ, মার কোপ জোরে, আরে আরো মার, আরে বাবা জোরে জোরে মার, আরো জোরে মার। আরে তোর হাতে তো দেখছি জোরই নেই রে, লাগা জোরে। আরে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিস কি? হ্যাঁ ঠিক আছে, ফাটাতে চাইছিস তো, লাগা কোপ ওই ফাটলটায়। দুঃখীর আর কোনো হুঁশ ছিল না। কে জানে কোন গোপন শক্তি তার হাতকে সচল রেখেছিল। সেই ক্লান্তি, সেই ক্ষুধা, সেই দুর্বলতা সমস্ত যেন পালিয়ে গিয়েছিল তার। তার নিজের বাহুবলে সে নিজেই আশ্চর্য হয়ে গিয়েছিল।
এক একটা কোপ যেন বাজ পড়ার মতন পড়ছে। আধ ঘন্টা ধরে সে এইভাবে উন্মাদের মতন হাত চালাতে থাকলে হঠাৎ সেই কাঠ মাঝ বরাবর ফেটে গেল, আর দুঃখীর হাত থেকে কুরুলও ছিটকে পড়ল। কুরুলের সঙ্গে সঙ্গে দুঃখীও মাথা ঘুরে পড়ে গেল। ক্ষুধায়, তৃষ্ণায়, ক্লান্তিতে তার শরীর জবাব দিয়ে দিয়েছিল। পণ্ডিতজি জোরে বললেন, আরে উঠে দু এক কোপ আরো লাগিয়ে দে, পাতলা পাতলা চেলি কিছু হয়ে যাক। দুঃখী কিন্তু আর উঠল না। পণ্ডিতজিও আর দুঃখীকে বিরক্ত করা উচিত বলে মনে করলেন না। পণ্ডিতজি বাড়ির ভেতরে গিয়ে ভাঙের শরবত খেলেন, শৌচে গেলেন, স্নান করলেন এবং পণ্ডিতের উপযুক্ত পোশাকে সজ্জিত হয়ে তিনি বাইরে এলেন। দুঃখী তখনও সেখানেই পড়ে। জোরে ডাকলেন তিনি, আরে তুই কি পড়েই থাকবি নাকি রে দুঃখী? এই দুঃখী, আরে চল, তোর বাড়িতেই যাচ্ছি। সব জিনিসপত্র ঠিকঠাক আছে তো? তবু দুঃখী উঠল না। এইবার পণ্ডিতজির কিছুটা ভয় হলো। কাছে গিয়ে দেখলেন দুঃখী কাঠ হয়ে পড়ে আছে। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ছুটে গিয়ে স্ত্রীকে বললেন, হ্যাঁ গো, শুনছো? দুঃখিয়া মনে হয় মরে গেছে। পণ্ডিত পত্নী ঘাবড়ে গিয়ে বললেন, হ্যাঁ, ও এইমাত্র কাঠ কাটছিল না? পণ্ডিত মশাই বললেন, হ্যাঁ, কাট কাটতে কাটতেই বোধহয় মরে গেছে। এখন কি হবে? পণ্ডিত পত্নী শান্ত হয়ে বললেন, হবে আবার কি, চামারদের খবর পাঠাও, ওরা এসে মরা তুলে নিয়ে যাক। মুহূর্তের মধ্যে সমস্ত গ্রামে খবর ছড়িয়ে পড়ল। কেবলমাত্র এক ঘর গন্ড ছাড়া পুরো গ্রামটাতেই ছিল ব্রাহ্মণের বাস। লোকজন ওদিকের রাস্তা ছেড়ে দিয়ে চলতে লাগলো। কুয়োর রাস্তাও ছিল তো ওদিক দিয়েই, তাহলে কি করে জল ভরতে যাওয়া যাবে? চামারের মরা পড়ে থাকলে জল আনতে কে যাবে? এক বুড়ি পণ্ডিতজিকে বলল, এখনো মরা সরিয়ে নিচ্ছ না কেন? গ্রামের লোকেরা কি কেউ জল খাবে না নাকি? এদিকে গন্ড গিয়ে সব চামারদেরকে খবর দিয়ে দিয়েছিল, এই খবরদার, ওই মরা তুলতে কেউ যাবে না, এখনই পুলিশের ঝামেলা হবে। খুশি মতন একটা গরিব লোকের প্রাণ নিয়ে নিল। পণ্ডিত হয়েছে তো কি হয়েছে? মরা তুলেছ কি তোমাদের একেবারে ধরে নিয়ে যাবেই বলে দিলাম। এর একটু বাদেই পণ্ডিতজি গেলেন, কিন্তু চামারদের মধ্যে কেউই মরা সরাতে রাজি হল না। তবে দুঃখী স্ত্রী ও তার মেয়ে হায় হায় করতে করতে গিয়ে পণ্ডিতজির দরজায় পড়ে কপাল চাপড়ে কাঁদতে লাগল। তাদের সঙ্গে 10-12 জন চামান্নিও ছিল। তারা কেউ কাঁদছিল, কেউ প্রবোধ দিচ্ছিল, কিন্তু কোনো চামার ছিল না। পণ্ডিতজি চামারদের অনেক ধমকালেন, বোঝালেন, মিনতি করলেন, কিন্তু তাদের মনে পুলিশের ভয় ঢুকে গিয়েছিল। তাদের একজনও রাজি হল না। শেষ পর্যন্ত তিনি নিরাশ হয়ে ফিরে এলেন। অর্ধেক রাত পর্যন্ত কান্নাকাটি চলল। ব্রাহ্মণ দেবতারা ঘুমোতেই পারছিলেন না। তবু মরা সরাবার জন্য কোনো চামার এগিয়ে এলো। আর ব্রাহ্মণরাই বা কি করে চামারের মরা সরান? আচ্ছা, এইসব কি শাস্ত্র পুরাণে লেখা থাকে? থাকে তো দেখিয়ে দিলে ভালো হয়। পণ্ডিত পত্নী বিরক্তি সহকারে বললেন, এই ডাইনিগুলো মিলে চিৎকার করে আমার মাথার পোকা নাড়িয়ে দিয়েছে, এখনো চেঁচানো বন্ধ হলো না। পণ্ডিতজি বললেন, চেঁচাতে দাও তো এই শাকচুন্নিগুলোকে, কতক্ষণ আর কাঁদবে? যখন বেঁচে ছিল তখন তো আর কেউ খবরও নিত না, এখন মরে গেছে, এখন হল্লা করার জন্য জুটেছে সবগুলো এসে। পণ্ডিত পত্নী বললেন, এই শোনো, চামারদের কান্না কিন্তু অশুভ। হ্যাঁ, খুবই অশুভ। বাবা গো, এখন থেকেই তো দুর্গন্ধ উঠতে শুরু করেছে। বেজম্মাটা চামার ছিল না? এদের খাদ্যের কি কোনো বাজবিচার আছে নাকি? এদের থেকে না ঘৃণাও নেই। বেটারা সব পতিত। রাত কোনো রকমে শেষ হলো, কিন্তু ভোরেও কোনো চামার এলো না। চামারনিগুলো কেঁদে কেটে চলে গিয়েছিল।
এদিকে কিছু কিছু দুর্গন্ধ ছড়াতে শুরু করেছিল। পণ্ডিতজি একটা দড়ি বের করে তাতে একটা ফাঁস লাগিয়ে মরার পায়ে গলিয়ে দিলেন। তারপর ফাঁস টেনে শক্ত করলেন। তখনও কিছু কিছু কুয়াশা ছিল। পণ্ডিতজি দড়ি ধরে মরা টানতে শুরু করলেন। মানুষ না পশু, চামড়ের বাচ্চা। এবং টানতে টানতে গ্রামের বাইরে নিয়ে গেলেন। বেজম্মা মরে থাকবে। সেখান থেকে ফিরে এসে জলদি স্নান করতে, তাড়াতাড়ি স্নান করে দুর্গা মন্ত্র জপ করে ঘরে গঙ্গা জল ছিটিয়ে দিলেন তিনি। বাড়ি ধোয়াতে হবে। আর ওদিকে শকুন, শেয়াল, কুকুর, কাক সবাই মিলে মাঠের মধ্যে দুঃখীর লাশ ছিঁড়ে খেতে লাগলো। আজীবন ভক্তি, সেবা আর নিষ্ঠার এই হলো পুরস্কার, এই হলো দুঃখীর সদ্গতি। এতক্ষণ আপনারা শুনছিলেন মুন্সী প্রেমচাঁদের লেখা গল্প সদ্গতি। গল্প পাঠে সব্যসাচী চৌধুরী, দুঃখী চামারের ভূমিকায় রূপম সিংহ, চামারানী এবং বুড়ির ভূমিকায় তনুশ্রী সাহা, পণ্ডিতজি সমীশুভ্র গাঙ্গুলি, পণ্ডিত পত্নী পৃথা রায়, গোন্ড এবং গল্পের সূত্রধার আমি সৌম্য। পোস্টার তনুশ্রী সাহা, ধ্বনি পরিকল্পনা ও সমগ্র মিশ্রণে সৌম্য মুখার্জি এবং তনুশ্রী সাহা। আগামী সপ্তাহে ঠিক এই সময় একটি সম্পূর্ণ নতুন স্বাদের গল্প নিয়ে হাজির থাকবে টিম ন্যাড়া ছাদের গপ্প।